নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রোমাঞ্চকর বন্দুক। হলধরদা নাকটা কুঁচকে আমাকে বলল, কেন পিছনে ঘুরঘুর করে বেড়াচ্ছিস বেলা? এসব বন্দুক ছোড়া তোর কাজ নয়। রীতিমতো বুকের পাটা চাই, গায়ের জোর চাই। ওই পেলা জ্বরের পিলে নিয়ে ধাস্টামো করার চেষ্টা করিসনি পেলা, মারা যাবি, স্রেফ বেঘোরে মারা যাবি। হলধরদার লেকচার শুনে আমার গা জ্বলে গেল। ইস, নিজে কি একখানা গামা পালোয়ান রে! রোগা ডিগডিগে শরীর, ঘাড়টা সবসময় ঝুঁকে রয়েছে সামনের দিকে। সম্পত্তির মধ্যে খরগোশের মতো দুটো খাড়া কান, তাহাদের একটার উপর আবার জরুল, যেন মাছি বসে আছে। গলায় সর্বজ্বর হর মাদুলি দুলছে, সেটার রং কালো, মনে হয় একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে। আমার তো তবু পালা জ্বর, ম্যালেরিয়া জ্বর, ডেঙ্গু জ্বর কি নেই হলধরদার? ইচ্ছে করলে আমি হলধরদাকে এক্ষুনি ল্যাং মেরে ফেলে দিতে পারি, নিশ্চয়ই পারি, কিন্তু তাহলে হলধরদার বন্দুকটা আর হাতে পাওয়া যাবে না। কাজেই গায়ের ঝাল গায়ে মেরে বললাম, সে তো বটেই, তোমার মতো জোয়ান লোকের হাতেই তো বন্দুক মানায়। রোজ সকালে তুমি 500 করে ডন বৈঠক দাও, আতসের করে ছোলা খাও, তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায়। শুনে হলধরদা কিছুক্ষণ কটকট করে আমার দিকে চেয়ে রইল। ইয়ার কি দিচ্ছিস নাকি? বললাম, সর্বনাশ, একে তুমি সাক্ষাৎ হলধরদা, তাই তোমার হাতে বন্দুক, তোমার সঙ্গে ইয়ার্কি দিয়ে কি শেষে পৈতৃক প্রাণটা খোয়াবো? হলধরদা বললে, তারপর হন হন করে আমবাগানের দিকে হাঁটতে শুরু করে দিলে। আমিও সঙ্গ ছাড়ি না, গুটি গুটি পায়ে পিছনে চলেছি তো চলেইছি। একটা বন্দুক কিনে কি ডাঁটি হয়েছে হলধরদার, আমাদের আর মানুষ বলেই গ্রাহ্য করে না। অথচ লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার। এই সেদিনও ঠাকুরমার ঘর থেকে আমসত্ত্ব আর আচার চুরি করে এনে দিয়েছি ওকে। কথা ছিল বন্দুক কিনলেই আমাকে একবার ছুটতে দেবে, কিন্তু নাকটাকে এখন সোজা আকাশের দিকে তুলে হাঁটছে, আমাদের যেন চিনতেই পারছে না। হলধরদা পেছন ফিরে তাকালো। ও কি, আবার সঙ্গে আসছিস যে? আমি কান চুলকে বললাম, না না, এমনি, মানে তুমি যখন পাখি টাখি মারবে তখন সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য একজন লোকও চাই তো, সেই জন্যেই সঙ্গে যাচ্ছি। গোলমাল করবি না? না। পাখি উড়িয়ে দিবি না? রামচন্দ্র, পাখি ওড়ালে তুমি আমার কান উড়িয়ে দিও। শিকারের ভাগ চাইবি নাকি? ছি ছি, তুমি মারবে পাখি, তাই দেখেই আমার স্বর্গীয় আনন্দ। তুচ্ছ ভাগের কথা কেন তুলছ হলধরদা? মনে মনে বললাম, তুমি যা পাখি মারবে সে তো আমি জানি, সব বাসায় গিয়েই মরে থাকবে। হলধরদার বোধহয় এতক্ষণে আমার উপর একটুখানি করুণা হলো। ইয়ে, কথাটা কি জানিস, ছেলে তুই নেহাত খারাপ নোস, সে আমি জানি। একবার তোকে বন্দুক ছুটতে দিয়েও আমার আপত্তি ছিল না, কিন্তু তোর তো ওই পালা জ্বরের পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস। কিসের ধাক্কা? কোথায় উড়ে যাব? হে, তুই একটা ছাগল, কিচ্ছু জানিস না। বন্দুক ছোড়বার সময় পেছন দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে, সে ধাক্কায় যারা রোগা পটকা তারা কে যে কোথায় ছিটকে পড়ে কেউ বলতে পারে না। বলে ডিগডিগে পালোয়ান হলধরদা সগর্বে নিজের বন্দুকের দিকে তাকালো। তাই নাকি? তবে আর বলছি কি, সেবার গোয়ালন্দে বুঝলি, একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চোখাচোখি মারতে গিয়েছিল। যেই ধাম করে গুলি ছুঁড়েছে, তারপরেই কি হলো বলতো? তুমিই বলো, আমি তো কখনো গোয়ালন্দে যাইনি। যাসনি? তাহলে তোর বেঁচে থাকাই মিথ্যে। ঢাকার স্টিমারও দেখিসনি? সে এক পৈপেল্লায় ব্যাপার। তোদের কলকাতার চাঁদপাল ঘাটের জাহাজগুলো তার কাছে একেবারেই তুচ্ছ। তা হোক তুচ্ছ, আমি অধৈর্য হয়ে বললাম, ধ্রাম করে গুলি ছোড়ার পর কি হলো তাই বলো।
হ্যাঁ হ্যাঁ বলছি, গুলি ছুঁড়েছে, ধোঁয়া বেরিয়েছে, সবই হয়েছে, কিন্তু সাহেবের আর পাত্তা নেই। বন্দুক টুপি সব পড়ে রয়েছে, শুধু সাহেবই নেই। নেই তো নেই, কোথাও নেই, একেবারে বেমালুম ভ্যানিশ। ভ্যানিশ? নিজের গুলিতে নিজেই উড়ে গেল বুঝি? থাম না, কেন বাজে বকছিস? সাহেব তো নেই, চারিদিকে হইচই, থানা, পুলিশ, টেলিগ্রাম, ফৌজ, সে এক কাণ্ড। ওদিকে মেম সাহেব ঘন ঘন ফিট হচ্ছে। শেষে সেই সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার ওপারে, বালুচরের উপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে। 3 দিন পরে তার জ্ঞান আসে। বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল। নৌকোয় চড়তে হলো না, স্টিমারে চড়তে হলো না, কিচ্ছু না। এরই নাম বন্দুক ছোড়া, বুঝলি? বলে হলধরদা আমার মুখের দিকে তাকালো। খাড়া নাক কান দুটো পর্যন্ত দুলে উঠল তার। ইস, কি বোম্বাই চালটাই দিলে! বলতেও যাচ্ছিলাম সে কথা, কিন্তু বুদ্ধি করে সামলে নিলাম। খামোখা চটিয়ে লাভ কি? বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা এখনো ছাড়িনি। হলধরদা বললে, নে, রাস্তার মধ্যে আর বকিসনি, সঙ্গে যাবি তো চল, কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, যদি পাখি উড়িয়ে দিস তাহলে বন্দুকের ঘায়ে আমাকে শুদ্ধ উড়িয়ে দিও। আমি বলে দিলাম শেষটা। আমবাগানের মধ্যে দিয়ে টিপি টিপি পায়ে দুজনে চলেছি। বন্দুক বাগিয়ে হলধরদা পাখি খুঁজছে, আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করার চেষ্টা করছি। হঠাৎ আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম, হলধরদা, এই যে জোড়া ঘুঘু! কই, কোথায়? বলে আরও চেঁচিয়ে উঠল হলধরদা। ব্যাস, আর দেখতে হলো না, সেই চিৎকারেই ঘুঘু দুটো উড়ে পালালো। হলধরদা রুখে দাঁড়ালো আমার দিকে। চেঁচালি যে? চেঁচালাম কই? তোমাকে তো পাখি দেখালাম। তাই বলে চেঁচাবি? অমন গাধার মতো ডাক ছাড়বি? বারে, তুমিও তো ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠলে, তাই তো পালিয়ে গেল। এ, ভারী ভুল হয়ে গেছে। হলধরদা টাকটা চুলকে নিলে। তোরই দোষ, তুই চেঁচিয়ে উঠেই আমাকে এমন ঘাবড়ে দিলি যে সব কেমন যেন গোলমাল হয়ে গেল। শোন, এরপরে পাখি দেখলে আর চেঁচাবি না। তবে কি করব? এই একটা খোঁচা টোচা কিংবা একটা চিমটি, বুঝেছিস তো? বিলক্ষণ, এ বুঝতে আর বাকি থাকে? আমি পটল ডাঙার প্যালারাম, চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তা ভালোই বুঝি। সানন্দে মাথা নাড়লাম। আরও খানিকটা এগিয়ে হলদরদা বললেন, আবার ভুল হয়ে যাচ্ছে, এভাবে তো হাঁটা চলবে না, হামাগুড়ি দিয়ে যেতে হবে। বলো কি? চারিদিকে কাঁটা বিছুটি, তার মধ্যে হামাগুড়ি দিতে হবে? তুই শিকার করতে এসেছিস না মোগলাই পরোটা খেতে এসেছিস? হলধরদা ভেংচি কাটল। অত আরাম চলবে না, নে হামা দে, এইটাই নিয়ম। আমি অনেক শিকারীকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি। শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। বেশি বকিসনি প্যালা, যা বলছি তাই কর। ইহ, হে আবার কি ফ্যাচাং রে বাপু! আর সেই আমবাগানে হামা দেওয়া কি চারটিখানি কথা? 3 হাত যেতে না যেতেই হাঁটুর ছাল উঠে যাবার জো। কেটে পড়া দরকার কিনা ভাবছি, তার আগেই লাফিয়ে উঠল হলধরদা। ওরে বাপ, গেছি গেছি বলে বন্দুকটা নামিয়ে প্রাণপণে পা চুলকোতে লাগলো। কি হলো? বিছুটি। ইস, কি জ্বলছে রে! দাঁত মুখ খিচিয়ে এমন ভাবে পা চুলকে চলল যে মনে হলো ছাল টাল সব তুলে ফেলবে। তাহলে আর হামা দিয়ে দরকার নেই বোধহয়, আমি জানতে চাইলাম। না না না, হলধরদা মুখ সিটকে বললে, ওসব আনাড়ি শিকারির জন্যে, ভালো শিকারীরা বুক চিতিয়েই হাঁটে, বলে বন্দুক তুলে নিয়ে হাঁটতে শুরু করলে। অবশ্য সবটা বুক চিতিয়ে নয়, মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা চুলকে নিতে হচ্ছিল। একটু পরেই সামনে একটা জলা, সেই জলার দিকে যেই আমার চোখ পড়েছে, অমনি আমি হলধরদার পিঠে কটাং করে একটা চিমটি দিয়েছি। ওরে বাপস বলে হলধরদা লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জলা থেকে 3টে পাখি উড়ে পালালো একই সঙ্গে। চোখ পাকিয়ে হলধরদা আমাকে বললে,
এটা কি হলো? হ্যাঁ, বলি এটা কি হলো? কেন, কি করেছি? গো বেচারার মতো আমি জানতে চাইলাম। কি করেছি? হলধরদা দাঁত খিচিয়ে বললে, অমন করে রাম চিমটি দিলি যে, পিঠের মাংস প্রায় তুলে নিয়েছিস এক খাবলা। হু হু, একে পায়ের জ্বলুনিতে মরছি, তার উপরে ও বাবারে। বললাম, আমার কি দোষ? পাখি দেখলে তুমি চিমটি দিতে বলেছিলে, আমি দেখলাম জলায় 3টে জল পেঁপে বসে আছে, তাই বলে অত জোরে চিমটি কাটবি? আচ্ছা, এবার থেকে আস্তে কাটবো। থাক, হয়েছে, চিমটি কেটে আর দরকার নেই তোমার। এবার একটা ধাক্কা দিবি, বুঝেছিস তো? বুঝেছি। জলা পার হয়ে একটা জাম জারুল গামারের বন, চারিদিকে ছায়া ছায়া ঠান্ডা। সেখানে ঢুকেই হলধরদা দেখি সোজা মাথার উপর বন্দুক তাক করছে। পাখি পেলে বুঝি? আমি চেঁচাতে যাচ্ছিলাম। হলধরদা আরো জোরে চেঁচিয়ে বললে, চুপ কর। গাছের উপরে দুটো লাল পাখি দেখা যাচ্ছে। লাল পাখি দুটো ভালো, এত চেঁচানোতেও পালালো না। তাকিয়ে দেখে আমার কেমন সন্দেহ হলো। সে কথা বলতেও যাচ্ছি, এমন সময় দ্রুম ধ্রাস, দ্রুম হলো বন্দুক, আর ধ্রাস হলধরদা, অর্থাৎ গুলি ছুঁড়েই কুদোর ঘা খেয়ে পড়ে গেল মাটিতে। এ এ, এ, কিন্তু তার আগেই লাল পাখি দুটো পড়েছে, একটা আমার নাকে আর একটা হলধরদার টাকে। টিপ আছে হলধরদার, কিন্তু রাম রাম, কি বিচ্ছিরি পাখি, পড়েই ফটাস করে ফাটলো। কি সব বদ গন্ধওয়ালা কালো কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল, আর হলধরদার টাকের যে বাহার খুললো, সে আর কি বলবো। পাখি নয়, দুটো টুকটুকে পাকা মাকাল। গাছের উপরে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই খানিকক্ষণ আমরা দুজনেই চুপচাপ। আমি শোকে মুহ্যমান, আর হলধরদা কাঁকাল চেপে ধরে বসে আছে, টাকটা পর্যন্ত মুছতে পারছে না। হলধরদার বন্দুকই ওকে একখানা মোক্ষম কুঁদোর ঘা বসিয়েছে। প্রায় 5 মিনিট পরে হলধরদা উঠে দাঁড়ালো। অবস্থা দেখে দয়া হলো আমার। কয়েকটা শুকনো পাতা দিয়ে টাকটা সাফ করে দিলাম। যাত্রাটাই খারাপ না হলধরদা? দুটো মাকাল শিকার করলে, তার উপরে কুঁদোর ঘা। ভাগ্যিস ধাক্কাটা ওপর দিক থেকে এসেছিল, নইলে এতক্ষণে তোমাকে তো কঙ্গার উপরে নিয়ে ফেলতো। এত করে যে টাক পরিষ্কার করে দিলাম, তার কোনো কৃতজ্ঞতা আছে নাকি? হলধরদা যাচ্ছে তাই রকমের ভেঙচি কেটে বললে, থাম থাম, ওস্তাদি করিসনি, তুই তো গোলমাল করে দিলি, তাইতেই বেসামাল হয়ে কোমরে কুদোর ঘা লেগে গেল। কিন্তু হাতের টিপ দেখেছিস তো? মাকাল দুটোকে ঠিক নামিয়েছি। তা নামিয়েছ, আর পড়েওছে ঠিক তাক মাফিক, তোমার নাকে আর তোমার টাকে। খুব হয়েছে, চল এখন। পাখি না মেরে আজ কিছুতেই ফিরছি না। তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরির হাসি হাসলো। আরে, আমি কি আর জানি না যে ও দুটো মাকাল ফল? হাতের টিপ কিরকম সেইটাই দেখিয়ে দিলাম তোকে। আমার নাকটা ব্যথা করছিল, ক্ষুণ্ণ হয়ে বললাম, তা বটে, তা বটে। আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম একটা ঘাস ঝোপের পাশে একজোড়া পাখি চড়ছে। তিতির, নির্ঘাত তিতির। আর তক্ষুনি ধাক্কা দিলাম হলধরদাকে। কিন্তু হলধরদা যে এমন পলকা তা কে জানতো। ধাক্কাকেই বউ করে সামনের দিকে ছুটলো। তিতির টিতির সব টপকে একেবারে ঘাস ঝোপটায় গিয়ে হুমড়ি খেয়ে পড়লো। উঠে দাঁড়িয়েই হলধরদা চেরা গলায় সিংহনাদ করলে, পেলা। আমি তখন কাছে এগিয়ে এসেছি, বললাম, কি আদেশ সেনাপতি? থাম, আর মস্করা করতে হবে না। কি আক্কেলে অমন করে ধাক্কা দিলি, স্টুপিড কোথাকার? বা, তুমিই তো পাখি দেখলে ধাক্কা দিতে বলেছিলে, আমি দেখলাম একজোড়া তিতির, তাই আমাকে ভেবেছিলি বুঝি গুলতির গুলি? ভেবেছিলি একেবারে সোজা ঠেলে পাখির গায়ে ফেলে দিবি? স্টুপিড গাধা, তোকে সঙ্গে এনেই ভুল হয়েছে। চলে যা এখান থেকে, আমি আর তোর মুখ দর্শনও করতে চাই না। এবার মাফ করো হলধরদা, আমি হাত জোড় করলাম। আর চেঁচাবি না, না, আর চিমটি কাটবি না, কখনো না।
পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতো পেছন থেকে ধাক্কা দিবি না। ছি ছি, আবার? বেশ, কথা রইল, শুধু সঙ্গে থাকবি, আর কিচ্ছু করতে হবে না। একেবারে কিছুই না? না না, হলধরদা চেঁচিয়ে উঠল। 1 নম্বরের ভন্ডুলরাম তুই, যা বলবো ঠিক উল্টোটি করে বসে থাকবি, তোকে কিছু করতে হবে না, শুধু পাখি পড়লেই কুড়িয়ে নিবি। আচ্ছা আচ্ছা, তাই হবে। মাথা নেড়ে আমি সম্মতি জানিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে। এতক্ষণ শিকার কিছু হয়নি, সত্যি বলছি। আমি চেঁচাইনি, কিচ্ছু করিনি, একেবারে মুখ বুজে পেছন পেছন চলে এসেছি। তবু হতচ্ছাড়া পাখিগুলো যে কি করে টের পেয়েছে ওরাই জানে। আমাদের দেখার সঙ্গে সঙ্গেই হাওয়া একটা ডাহুক একটু সময় দিয়েছিল, কিন্তু হলধরদা ওই যে বলে লাফিয়ে ওঠায় সেটাও পালিয়ে গেল। হলধরদা বলেছিল, যখন তুই সঙ্গে এসেছিস তখনই জানি আজকে শিকারের নামে লবডঙ্কা। আমি বলেছিলাম, একবার আমার হাতে যদি বন্দুকটা দিতে। ইয়ে, আম্বা দেখো না, আমার মতো বড় শিকারই জেরবার হয়ে গেল, আর এই পুটিরাম এসেছেন শিকার করতে। হলধরদা একেবারে দমিয়ে দিয়েছিল আমাকে। শেষে এসে গেলাম নদীর ধারে। হলধরদা নিজেই দেখলো এবার জলের ধারে এক জোড়া বক। বক মারবো পেলা? বক মেরে কি হবে? কেউ তো খায় না। আরে পালক ছাড়িয়ে নিয়ে গেলে বকও যা, বুনো হাঁসও তাই, না হয় তোকেই দিয়ে দেব। আহা, কি দয়া রে, আমাকে বক দেখাচ্ছেন। 2-1টা ঘুঘু হরিয়াল মেরে দিলেও নয় বোঝা যেত, বক দান করে আর দরকার নেই। আমি বেজার হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বকের ব্যবস্থা পরে হবে, আগে মারো তো দেখি। আরে মারা আর শক্ত কি, ওরা তো মরেই রয়েছে বলে হলধরদা বললে, আমার কোমরটা জাপটে ধর দেখি পেলা। আবার কোমর জাপটাবো কেন? বলা তো যায় না, বন্দুকের মর্জি, এক ধাক্কায় যদি। তার মানে আমাকে শুদ্ধ উড়াতে চাও? ওসবে আমি নেই হলধরদা বলে আমি সরে পড়লাম। মাহিরি পেলা, লক্ষ্মী ভাইটি, এবারটি কথা শোন, তোর মনের ব্যথা আমি বুঝেছি। যদি একটা বকও মারতে পারি তাহলে তোকে একবার আমি বন্দুকটা ছুটতে দেব, দিব্যি গেলে বলছি। হলধরদার স্বর করুণ হয়ে এলো। ঠিক বলছো? ঠিক বলছি, মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি। আমি হলধরদার কোমর সাপটে ধরলাম প্রাণপণে। হলধরদা বন্দুক বাগালো, বললে, জয় মা রক্ষাকালী, জোড়া বক দিস মা। দ্রুম, তারপরেই ধপাস আর ঝপাস, একেবারে মোক্ষম ঘা মেরেছে বন্দুকের কুঁদো। হলধরদা ক্যাক করে উঠল, তারপরে আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে পড়লো একেবারে নদীর মধ্যে। যেমন কনকনে ঠান্ডা জল তেমনি স্রোত, প্রায় 20 হাত সাঁতরে উঠতে হলো ডাঙায়। আমি আবার বেশ খানিক জল গিলেও খেয়েছি, একটু হলেই মহা প্রাণটি বেরিয়ে যেত। ডাঙায় উঠে 10 মিনিট ঠক ঠক করে কাঁপতে লাগলাম দুজনে। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি বললাম, হলধরদা, তোমার বন্দুক? ও হতছাড়াকে নদীতেই বিসর্জন দিলাম। উহ, পাঁজরায় এমন লেগেছে যে 7 দিনে সে ব্যথা সারলে হয়, তার উপর যা ঠান্ডা, নিমোনিয়ায় না পড়লেই বাঁচি। মাথার উপরে উড়ন্ত বকজোড়া ক্যাঁ ক্যাঁ করে উঠল।